31তম লাইভে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু স্বাস্থ্য সাথী থেকে আয়ুষ্মান ভারত। বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় সত্যি নতুন পরিবর্তনের কি সূচনা হচ্ছে? আমরা জানি যে স্বাস্থ্য শুধু চিকিৎসার বিষয় নয়, এটি মানুষের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতি এবং জীবনের সঙ্গে সরাসরি জড়িত। বহু বছর ধরে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্প সাধারণ মানুষের চিকিৎসা ব্যয়ের বড় একটা ভরসার জায়গা হয়ে উঠেছিল। গত 23শে মে 2026 কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পর ঘোষণা হয়েছে যে জুলাই মাস থেকে এই রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ড চালু হবে। এই প্রকল্পে কেন্দ্র 976 কোটি টাকার অনুমোদন দিয়েছে। জানানো হয়েছে স্বাস্থ্যসাথীর আওতায় থাকা প্রায় 6 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় আসবে। তারপর এছাড়াও আরো অন্যান্য উপভোক্তারাও যুক্ত হবেন। কেবল এ রাজ্যের স্থায়ী বাসিন্দারা নন, কাজের সূত্রে এবং পড়াশোনার সূত্রে যারা অন্য রাজ্যে আছে তাদেরও এই কার্ডের সুবিধা পাবেন এবং এই সংখ্যাটা প্রায় 1 কোটি। ফলে সাধারণ মানুষের মনে এখন একাধিক প্রশ্ন আছে। এই দুটি প্রকল্পের মূল পার্থক্য কোথায়? রোগীরা বাস্তবে কতটা সুযোগ সুবিধা পাবেন, কিংবা বেসরকারি হাসপাতালগুলোর ভূমিকা কি হবে? স্বাস্থ্য পরিষেবার মান কি সত্যি এবার উন্নত হবে, নাকি শুধুই মাত্র প্রকল্পের নাম বদলাবে? আজকে এই বিশেষ লাইভে আলোচনায় আমাদের রাজনৈতিক বিতর্ক নয়, তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেই বোঝার চেষ্টা করব। সেই কারণেই আজকে এই আলোচনার জন্যই আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক এবং জনস্বাস্থ্য কর্মী ডাক্তার পুণ্যব্রত গুণ। স্বাগত আপনাকে। আমার প্রথম প্রশ্ন যেটা আছে যে স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারত এই দুটি প্রকল্পের মধ্যে মিল কোথায়? আপনি সূচনাতে যেটা বলেছিলেন যে রাজ্যের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্যসাথী একটা বড় একটা ভূমিকা পালন করে এসছে বেশ কিছু বছর ধরে। আমি প্রথমেই সেই যে মন্তব্যটা, সেই মন্তব্যের সঙ্গে আমার বিরোধিতা জানিয়ে আমি শুরু করছি। আমি মনে করি না স্বাস্থ্যসাথী বলুন বা আয়ুষ্মান ভারত বলুন, এই ধরনের যে বিমা প্রকল্পগুলো, স্বাস্থ্য বিমা প্রকল্পগুলো, এগুলো মানুষের স্বাস্থ্য রক্ষার কাজে খুব ভালোভাবে কাজে লাগতে পারে। কেন এই কথা বলছি, আমি যখন আলোচনাটা যখন এগোবে সেই সময় বলবো। আমি স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারত এই দুটো প্রকল্পের মধ্যে মিল আছে। আমি শুরু করবো এরও আগের একটা বিমা প্রকল্প দিয়ে। এই যে বিমা প্রকল্পগুলো যে মেডিক্লেমের সঙ্গে মধ্যবিত্ত মানুষ, উচ্চবিত্ত মানুষ পরিচিত, সেই বিমা প্রকল্প নয়। মেডিক্লেম যিনি ইনশিওর্ড হতে চান, তিনি তার যতটা পরিমাণ অর্থ তিনি কভারে রাখতে চান, সেই অনুযায়ী তিনি প্রিমিয়াম দেন। স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত এবং এদের আগে আরো একটি প্রকল্প ছিল, সেই প্রকল্পটার নাম রাষ্ট্রীয় স্বাস্থ্য সুরক্ষা যোজনা, RSBY। এই যে প্রকল্পগুলো অন্যরকম। এই প্রকল্পগুলোতে কি হয়? এই প্রকল্পগুলোতে বিমাকারীকে কোনো প্রিমিয়াম দিতে হয় না, এই প্রিমিয়ামটা দেয় হচ্ছে সরকার। RSBY যখন শুরু হয়েছিল 2008-এর 1 ফেব্রুয়ারি। একটা আইন, সেই আইনটার নাম হচ্ছে আনঅর্গানাইজড ওয়ার্কার্স সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট। সেই আনঅর্গানাইজড ওয়ার্কার্স সোশ্যাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় সে সময়কার যে
কেন্দ্রে তখন ইউপিএর শাসন ছিল, তারা এই আরএসবিওয়াই এর যে প্রকল্প, সেই আরএসবিওয়াই এর প্রকল্প শুরু করে। এতে সাধারণভাবে বলতে গেলে সমাজের যারা পিছিয়ে থাকা মানুষ, অসংগঠিত শ্রমিক, পিছিয়ে থাকা মানুষ, যারা দারিদ্র সীমার নিচে, তাদের হাসপাতালে ভর্তি থাকার সময়কার পরিবার পিছু বছরে 30,000 টাকা করে কভার করা হতো। এটা পরিবারের 5 জনের জন্য। পরিবারে যদি 5 জনের চেয়ে বেশি সদস্য থাকে, তাহলে যে 5 জনকে বিমা করার সময় নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, সেই 5 জনই বিমার কভারে থাকতে পারতেন। এটা ছিল আরএসবিওয়াই। এই আরএসবিওয়াই, স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারত, এই সবগুলোর মধ্যে মিলের জায়গাটা হচ্ছে এটা এইসব ক্ষেত্রে প্রিমিয়ামের টাকাটা বিমাকারীকে দিতে হচ্ছে না, সরকার প্রিমিয়ামের টাকাটা দিচ্ছে। এবং স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে আরেকটা মিল হচ্ছে, দুটোর ক্ষেত্রেই পরিবার পিছু কভারেজ হচ্ছে বছরে 5 লক্ষ টাকা। এটা হচ্ছে মিল। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারত, এই দুটি প্রকল্পের পার্থক্যটা কোথায়, আপনি বললেন। আপনি কথা প্রসঙ্গে আরএসবিআই এর কথা বললেন, তারপরে এবং আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথীর কথা আমরা আলোচনা করলাম। হ্যাঁ, আমি একটা বলবার সময় একটা ভুল বলেছি। ভুলটা হচ্ছে আরএসবিআই, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা, এটা 2008-এর 1 ফেব্রুয়ারি নয়, 1 এপ্রিল থেকে এটা শুরু হয়েছিল। হ্যাঁ, আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর দিয়েছি। হ্যাঁ, আমরা শুরু করি। হ্যাঁ, বলুন। আমাদের প্রথম প্রশ্নের আলোচনা কি সম্পূর্ণ হয়েছে? মানে আমরা শেষেরটা অনেকটাই মনে হয় শোনা যায়নি। দুটি প্রকল্পের মিল কথায় সেটা আপনি কিছুটা বলেছেন। এই স্বাস্থ্যসাথী প্রকল্পটা পশ্চিমবঙ্গে কবে চালু হয়েছিল এবং এর সুবিধা পেতেন কারা, আর কি কি সুবিধা পাওয়া যেত? এটা নিয়ে এই প্রথমে স্বাস্থ্যসাথী নিয়ে ভাবনা চিন্তা শুরু হয় 2016-র ফেব্রুয়ারি মাসে। ডিসেম্বর মাসে এটা মন্ত্রিসভায় গৃহীত হয় এবং 2017-র 1 ফেব্রুয়ারি থেকে এই স্বাস্থ্যসাথী প্রকল্পটা মানুষের সুযোগ সুবিধা পেতে থাকেন। কারা কারা এর মধ্যে সুবিধা পেতেন? আগেকার যে আরএসবিওয়াই, যাদের নাম আরএসবিওয়াই এ আছে, তারা এর সুযোগ সুবিধা পেতেন। সুযোগ সুবিধা পেতেন হচ্ছে সেলফ হেল্প গ্রুপগুলো, সেলফ হেল্প গ্রুপের যারা মেম্বার, তারা পেতেন। আইসিডিএস এর কর্মীরা পেতেন। আশা কর্মী যারা, তারা পেতেন। সিভিক ভলেন্টিয়াররা পেতেন। স্কুলের টিচিং এবং নন টিচিং যে স্টাফ, বিশেষ করে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র যেগুলো, পঞ্চায়েত দপ্তরের আন্ডারে যে স্কুলগুলো থাকে, সেই স্কুলের টিচিং এবং নন টিচিং তারা পেতেন। এইটা শুরুতে একরকম ছিল, শেষ অবধি যেটা ছিল সেটা হচ্ছে পরিবার পিছু 5 লক্ষ টাকার একটা কভারেজ ছিল। পরিবারের সদস্য সংখ্যা যাই হোক না কেন, সবাই কভারেজে থাকতেন। এই হাসপাতালে ভর্তি হওয়ার সময়কার যে চিকিৎসা, সেই চিকিৎসার জন্য এই স্বাস্থ্যসাথীতে কভারেজ পাওয়া যেত। এইটা ছিল শুরুতে। তারপর যেটা হয়, বিভিন্ন নির্বাচনের আগে জনসমর্থন পাওয়ার জন্য সরকার এটাকে খুলে দেয়। প্রথমে এটা সমাজের দরিদ্রতর অংশের জন্য এই প্রকল্পটা থাকলেও পরের দিকে এটা
এর জন্য খুলে দেওয়া হয়, সবার জন্য খুলে দেওয়া হয়। এমনকি আইএএস আইপিএস অফিসাররা তারাও স্বাস্থ্যসাথী নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন, এরকমও আমরা দেখতে পারি। আরএসপিওয়াই স্বাস্থ্যসাথী দুটোরই পরিষেবা সরকারি হাসপাতালেও পাওয়া যায়, বেসরকারি হাসপাতালেও পাওয়া যায়। শুরুতে যে কোনো জায়গা থেকে আপনি আপনার পরিষেবা নিতে পারতেন, কিন্তু তারপরে যেটা হয়, স্বাস্থ্যসাথীকে নিয়ে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ ওঠে। তখন সরকার কিছু পদক্ষেপ নেয়। কিছু কিছু অপারেশন, বিশেষ করে অপারেশনের ক্ষেত্রে, বিশেষ কিছু অপারেশনের ক্ষেত্রে ঠিক করে দেওয়া হয় যে সেগুলো কেবলমাত্র সরকারি হাসপাতালেই সেই পরিষেবাগুলো নিতে হবে। যেমন মলদ্বারের যে রোগগুলো, অর্শ, চিড় ঘা, নালি ঘা, এগুলোর অপারেশন, যে কোনো ধরনের হার্নিয়ার অপারেশন, এগুলো সরকারি জায়গায় করলেই স্বাস্থ্যসাথী সুবিধা পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না। এক্ষেত্রে একটা বিষয় আছে, এই যে আমি বললাম 5 লক্ষ টাকা কভারেজ, তার মানে কি আমার যে চিকিৎসা করতে যা খরচ হলো, সমস্ত খরচটাই যদি 5 লক্ষ টাকার কমে হয়, আমি সমস্তটা এই বিমা থেকে পেয়ে যাব? এটা কিন্তু এটা নয়। যে কোনো চিকিৎসার ক্ষেত্রে কতগুলো প্যাকেজ নির্ধারিত করে দেওয়া আছে। সেই প্যাকেজের টাকা আপনি পাবেন। আপনি তার মধ্যেও ভাগ করে রাখা আছে যে বেডের জন্য কত টাকা পেতে পারেন, অপারেশনের জন্য কত টাকা পেতে পারেন, নার্সিং কেয়ারের জন্য কত টাকা পেতে পারেন, ওষুধের জন্য কত টাকা পেতে পারেন, এগুলো নির্ধারিত করে দেওয়া আছে। মানে 5 লক্ষ টাকার কাভারেজ মানেই যে আপনি 5 লক্ষ টাকা অবধি আপনি সুবিধা পাবেন, এরকম নয়। আমরা স্বাস্থ্যসাথী বিষয়ে শুনলাম, আমরা আয়ুষ্মান ভারত প্রকল্প সেটা সম্পর্কে, আয়ুষ্মান ভারত কবে শুরু হয়েছিল এবং কারা আসছে? আয়ুষ্মান ভারত বয়সে স্বাস্থ্যসাথীর চেয়ে ছোট, 1.5 বছরের ছোট। আয়ুষ্মান ভারত ধরনের একটা প্রকল্প হতে চলেছে। এটা 2018 বাজেট ঘোষণার সময়, 1 ফেব্রুয়ারি বাজেট ঘোষণার সময় এটা ঘোষণা করা হলেও, এটা শুরু হয় দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনের দিন, সেপ্টেম্বর মাসে, 2018 সেপ্টেম্বর মাসে। এটা তো একই রকম, মানে ওই এটার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয় কারা কারা পরিষেবা পাবেন। 2011-তে একটি সেন্সাস হয়। সেই সেন্সাসে সামাজিক অবস্থানের পাশাপাশি জাতিভিত্তিকও জনগণনা হয়। এই জনগণনাতে যারা বঞ্চিত হিসেবে চিহ্নিত, সেই মানুষদেরকে পরিষেবা, এই আয়ুষ্মান ভারতে পরিষেবা দেওয়া হবে ঠিক করা হয়। এটার ক্ষেত্রেও এই বিমাকৃত যে অর্থ, সেটা হচ্ছে 5 লক্ষ টাকা। পরিবারের সমস্ত সদস্যের জন্যই এই পরিষেবা, এবং প্রি এক্সিস্টিং যে অসুখগুলো আগে থেকে আছে, সেগুলোরও কাভারেজ আছে। সেগুলো সাধারণ মেডিক্লেমে পাওয়া যায় না, কিন্তু আরএসবিআই বলুন, স্বাস্থ্যসাথী বলুন বা আয়ুষ্মান ভারত, তাতে কিন্তু সেই কাভারেজটাও আছে। আমরা দুটো বিমা সম্পর্কেই জানলাম, কিন্তু আমার পরের যেটা প্রশ্ন, যে আয়ুষ্মান অন্যান্য রাজ্যগুলোতে চালু থাকলেও পশ্চিমবঙ্গে ছিল না, পশ্চিমবঙ্গে মূলত স্বাস্থ্যসাথীই ছিল, এর কারণটা কি যদি একটু বলেন? এইটা আমি যেটা বললাম যে আয়ুষ্মান ভারত শুরু হয়েছিল 2018 সেপ্টেম্বর মাসে,
এবং 2018 সেপ্টেম্বর মাসে এটা শুরু হওয়ার পরে বিভিন্ন রাজ্যগুলো আয়ুষ্মান ভারতের সুবিধা নেয়। আয়ুষ্মান ভারতের যারা সুবিধা নেবেন সেই সব ক্ষেত্রে মোট যে খরচ, সেই খরচে 60% খরচ কেন্দ্র বহন করবে এবং 40% রাজ্য বহন করবে, এরকম একটা ঠিক করা। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এই আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথীর যে মিলন, আমরা যদি মিলন বলি এটাকে, সেই মিলনটা হয়েছিল 2018 15ই অক্টোবর। কিন্তু তারপরে যেটা হলো, এই যাদের আয়ুষ্মান কার্ড করা হয় তাদের নামে একটি করে চিঠি যায়। সেই চিঠিতে আমাদের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি আছে। তো আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তারা এই ছবিটা নিয়ে আপত্তি করলেন, এবং আপত্তি করার পরে এই 2019-এর 10ই জানুয়ারি এই দুটো আলাদা হয়ে গেল। মানে তারপর থেকে 2019-এর 10ই জানুয়ারির পর থেকে আমাদের রাজ্যে আয়ুষ্মান ভারত আর চালু নয়। একদম। আচ্ছা, স্বাস্থ্যসাথী শুরুতে অন্যরকম হলেও পরে প্রায় যে কেউ এর সুবিধা পেতে পারবে। আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য কতগুলো শর্ত পূরণ করতে হয়, সেগুলো কিভাবে হয়? এইটা কিভাবে হবে এটা নিয়ে এটা এখনো প্রশ্ন। তার কারণ আমি বললাম যে শুরুতে স্বাস্থ্যসাথীতে যাদেরকে স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছিল, পরে নির্বাচনী কারণে এর স্কোপটাকে বাড়ানো হয়। স্কোপটাকে বাড়িয়ে এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া হয় যে পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দাই চাইলে স্বাস্থ্যসাথী কার্ড করতে পারেন। কিন্তু আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে সেরকম নয়। কারণ আয়ুষ্মান ভারত তৈরি করা হয়েছিল, আয়ুষ্মান ভারতের যে কার্ড সেটা পাওয়ার কথা হচ্ছে যে পরিবারগুলি 2011-র যে জনগণনা তাতে যারা পিছিয়ে থাকা যে মানুষেরা, তাদের জন্য। তো সেই হিসেবে যারা স্বাস্থ্যসাথী আজকের দিনে পাচ্ছেন, সেই শর্ত অনুযায়ী তাদের অনেকেরই না পাওয়ার কথা। কিন্তু একটা ঘোষণা হয়েছে, ঘোষণাটা আমরা দেখেছি সবাই। নতুন যে সরকার পশ্চিমবঙ্গে এসে, সেই সরকার ঘোষণা করেছে যে আগেকার সরকারগুলির যে মানুষের জন্য যে কল্যাণকর যে প্রোগ্রামগুলো আগেকার সরকারগুলো নিয়েছিল, সেগুলো তারা চালু রাখবে। যেমন লক্ষ্মীর ভান্ডার যে কেউ পেতে পারতেন। অন্নপূর্ণার যে ভান্ডারের যে 3,000 টাকা করে, সেগুলো পাওয়ার জন্য কিন্তু কতগুলো শর্ত পূরণ করতে হয়। তো যেভাবে এই যে অবস্থাটা, এটাকে ম্যানেজ করা হবে, সেরকম কোনো একটা ব্যবস্থার কথা হয়তো এরা ভাবছেন, আমরা জানি না এখনো। ওরা বলেছেন যে যারা স্বাস্থ্যসাথী পেয়ে আসছিলেন তারা সবাই আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন। তবে এটা নিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকারের মন্ত্রী পর্যায়ে এবং অফিসারদের মিটিং এ এটা ঠিক করা হবে যেটাকে কিভাবে করা হবে। আমরা জানি, এর আগে আমরা যেটা দেখেছি, আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে সাইকেল থাকলেও সে সেই সুবিধার আওতায় পড়বে না বলে এরকমই নিয়ম ছিল। এবার দেখার যে আমরা স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে যেরকম সমস্ত জনগণ সেই সুযোগ সুবিধা পেত, এবার সেটা কি করা যায়। আচ্ছা, এই যে এই পরিবর্তনের ফলে রাজ্যের মানুষ কতটা সুবিধা পাবেন বলে আপনি মনে করছেন? আজকে স্বাস্থ্যসাথী কার্ড যার আছে, তিনি কি কোনো সুবিধা পান? অবশ্যই কিছুটা সুবিধা তো পান। কি সুবিধা পান? হাসপাতালে
ভর্তি থাকা অবস্থায় তার যে চিকিৎসা, সেই চিকিৎসার খরচের পুরোটাই পাওয়ার কথা, প্রতিশ্রুতি অনুযায়ী পাওয়ার কথা, কিন্তু তার একটা অংশ তো অবশ্যই পান। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের দেশে স্বাস্থ্য খাতে যে খরচ হয়, সেই খরচের 2/3 বেশি খরচ কিন্তু হয় আউটডোর চিকিৎসায়। আউটডোরে কিংবা চেম্বারে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, ডাক্তারের ফি বা আউটডোরের খরচ, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা লিখলেন, সেই পরীক্ষা নিরীক্ষার খরচ, ওষুধ যেটা লেখা হলো ওষুধের খরচ, এই 3টে জিনিস মিলে স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় খরচটা হয়। না RSBY, না স্বাস্থ্যসাথী, না আয়ুষ্মান ভারত, কেউই কিন্তু যে আউটডোর চিকিৎসার খরচটা বহন করে না। অর্থাৎ মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজনের যে বড় অংশটা কোনো কার্ডই বহন করে না। তো সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী রইল বা আয়ুষ্মান ভারত রইল, তাতে তাতে খুব একটা ফারাক কিছু হয় না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা যেটা স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে দেখেছি, একই রকম আয়ুষ্মান ভারতের ক্ষেত্রেও হওয়ার কথা, সেটা হচ্ছে যে প্যাকেজ যেগুলোকে ঠিক করে দেওয়া হয়, প্যাকেজগুলো এতটাই কম যে মাঝারি বা বড় যে হাসপাতালগুলো, তাদের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে তারা সেই অর্থে পরিষেবা দিতে পারে না। পরিষেবা দিতে না পারার জন্য তারা বিভিন্ন রকম দুর্নীতির আশ্রয় নেয়। এমন হয় যে আমার কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেই কার্ডটা নিয়ে আমি কোনো একটা পরিষেবা নিতে গেছি, আমাকে প্রথমে, যদি সেটা এমার্জেন্সি না হয়, এমার্জেন্সি হলে তো আলাদা কথা, এমার্জেন্সি যদি না হয়, প্রথমে আমাকে এমনি ভর্তি করা হলো, স্বাস্থ্যসাথীর আওতায় নয়, এমনি আমাকে ভর্তি করা হলো। ভর্তি করিয়ে আমাকে দিয়ে পরীক্ষা নিরীক্ষাগুলো করিয়ে নেওয়া হলো। পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য যে লাভটুকু হাসপাতালের হওয়ার, সেটা হলো বেড খরচ, ডাক্তারের ফি, এই লাভটা হলো। তো তারপরে শিফট করা হলো স্বাস্থ্যসাথী। অনেক সময় এরকমও হয় যে আলাদা করে এই মোট যা খরচ হলো, মোট খরচের একটা অংশ স্বাস্থ্যসাথী কার্ড থেকে কেটে নেওয়া হলো, যেটা নির্ধারিত, যেটা প্যাকেজে আছে। বাকিটা আলাদা করে রোগীর পরিবারকে দিতে হলো। মানে আমি আমার নিজেরই উদাহরণ বলবো। মানে আমরা যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে ক্লিনিকগুলো চালাই, গিয়েতে কুচবিহারের মাথা ভাঙাতে আমাদের যে ক্লিনিক চলে, সেই ক্লিনিকের একজন সংগঠক, তার স্ত্রীর একটোপিক প্রেগনেন্সি রাপচার হয়ে গেছিল। তাকে আমরা কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজে পাঠাই। আমি মেডিকেল কলেজের নাম বলছি না, যিনি অপারেশন করেন তিনিও আমাদের সংগঠনের সদস্য। তাকে যখন তার বিল পেমেন্ট করার সময় তাকে আলাদা করে প্রথমে 20,000 টাকা দিতে হয়। 12-13,000 টাকা কার্ড থেকে কাটা হয়। তারপরে আরো টাকা চাওয়া হয়েছিল, আমরা তাতে হস্তক্ষেপ করি। মানে আমাদের যে চিকিৎসক বন্ধু আছেন, যিনি অপারেশন করেছিলেন, তিনি প্রশাসনের সঙ্গে হস্তক্ষেপ করার পরে সেই টাকাটা দিতে হয় না। তো এই দুর্নীতিটা স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে হয়ে আসছিল, বেশিরভাগ ক্ষেত্রে হয়েছিল। কোনো ক্ষেত্রে এরকম হতে পারে যে কোনো আলাদা করে খরচ না করে কোনো চিকিৎসা হয়ে গেছে, অনেক ক্ষেত্রে এটা এই জিনিসটা হচ্ছিল। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে যে এর অন্য কিছু হবে, মানে হবে কিনা সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কারণ যে সরকার এসছে, সেই সরকার তো দুর্নীতিমুক্ত একটা প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসছে। তারা আয়ুষ্মান ভারতকে স্বাস্থ্যসাথীর থেকে অন্যরকম পরিষেবা করবেন, দুর্নীতিমুক্ত করবেন, এটা আমরা আশা করতেই পারি। কিন্তু সেটা যদি তারা করেনও,
তাহলেও আমি যেটা বলবো যে মানুষের প্রয়োজন স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মানের কার্ড না। আপনি বারবার আপনি দুটো দিক দেখালেন, এবং সবচেয়ে মনে হয় গুরুত্বপূর্ণ দিকটা হলো যে যে চিকিৎসার ক্ষেত্রে যে আউটডোরের খরচ সেটাই কোনো বিমাতের মধ্যেই থাকে না, এই বিষয়টা সামনে আনা। আচ্ছা, আপনি বারবার করে বলছেন যে এই দুটো বীমা প্রকল্পই কোনোটা বিকল্প না। তাহলে আমার প্রশ্ন হলো যে বিকল্পটা কি? এই এই যে ব্যবস্থাটা, এর বিকল্পটা কি? এর যে বিকল্পটা আমাদের জানা আছে, সারা পৃথিবীর জানা আছে, পৃথিবীর যে দেশের সরকারগুলোর জানা আছে। সেটা কি? সেটা হলো সরকার নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নেবে। যে অসুস্থ মানুষটি, তার পয়সা খরচ করার ক্ষমতা কতটা, তার উপর দাঁড়িয়ে এটা নির্ধারিত হবে না যে সে কি পরিষেবা পাবে। তার প্রয়োজন অনুযায়ী সে পরিষেবা পাবে, বিনামূল্যে পরিষেবা পাবে। এটা কি বিনামূল্য? আসলে তো বিনামূল্য নয়, কারণ এটা সরকার যে টাকাটা খরচ করবে সেটা আমাদের কাছ থেকে নেওয়া প্রত্যক্ষ বা পরোক্ষ করের টাকা। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে বলা হয় ইউনিভার্সাল হেলথ কেয়ার। সহজ কথায় বলা হয় হেলথ ফর অল। আমরা বাংলায় বলি সবার জন্য স্বাস্থ্য। তো সবার জন্য স্বাস্থ্যের যে ব্যবস্থা, সেই সবার জন্য স্বাস্থ্যের ব্যবস্থাতে সবকিছুই তার আওতাতে পড়ে। স্বাস্থ্য পরিষেবাকে আমরা তিনটে ভাগে ভাগ করি: প্রাইমারি বা প্রাথমিক, সেকেন্ডারি বা দ্বিতীয় স্তরের, আর টার্সিয়ারি বা অন্তিম স্তরের। এই সমস্ত স্তরের যে প্রয়োজনীয় চিকিৎসাগুলো পাওয়ার কথা, সেটা কিন্তু সরকার তার খরচ বহন করতে পারে। তার খরচ যে বহন করতে পারে সেটা 2012 সাল থেকে, তার মানে আজ থেকে 114 বছর আগে থেকে শুরু হয়েছিল। ইউরোপের ছোট্ট দেশ নরওয়ে, তারাই নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নিয়ে দেখিয়ে দিয়েছিল। তারপরে একের পর এক অনেকগুলো দেশে সরকার নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নেয়। 1978-এ বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা প্রাইমারি হেলথ কেয়ারের উপর একটা কনফারেন্স হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাজাক সোশ্যালিস্ট রিপাবলিকের রাজধানী আলমাটায়। এটাকে বলা হয় আলমাটা ডিক্লারেশন। আলমাটা ডিক্লারেশনটা হলো হেলথ ফর অল বাই 2000 AD, 2000 খ্রিস্টাব্দের মধ্যে সবার জন্য স্বাস্থ্য। তার মানে 2000 খ্রিস্টাব্দের মধ্যে সমস্ত দেশের সরকার নিজ নিজ নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নেবে। এই যে ঘোষণা, যেটাকে আলমাটা ডিক্লারেশন বলে, যে আলমাটা ডিক্লারেশনের অন্যতম স্বাক্ষরকারী দেশ ছিল আমাদের দেশ, ভারতবর্ষ, কিন্তু সেটা হয়নি। তো কিছু গণস্বাস্থ্য সংগঠন, গণবিজ্ঞান সংগঠন, তারা মিলে সুপ্রিম কোর্টে একটা মামলা করে এই শতাব্দীর প্রথম দশকে। সুপ্রিম কোর্ট সরকারকে কিছু নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী প্ল্যানিং কমিশন, এখন প্ল্যানিং কমিশন নেই, আমি যখনকার কথা বলছি তখন প্ল্যানিং কমিশন ছিল। প্ল্যানিং কমিশন 2010-এ একটা হাই লেভেল এক্সপার্ট গ্রুপ অন ইউনিভার্সাল হেলথ কাভারেজ, সবার জন্য স্বাস্থ্যের লক্ষ্যে উচ্চস্তরীয় বিশেষজ্ঞ দল একটা তৈরি করে, যারা স্বাস্থ্য পরিষেবার অবস্থা বিচার বিশ্লেষণ করে 2011-তে, 1 বছর পরে, তাদের সুপারিশগুলো দেন। সেই সুপারিশগুলোকেই আমি বিকল্প হিসেবে বলব। তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন যে 2010 সালে আমাদের দেশে স্বাস্থ্য খাতে খরচ হয় জিডিপির 4.1%। তার মধ্যে সরকার খরচ করে জিডিপির 1.4%, অর্থাৎ 1/3। বাকি খরচটা
বেসরকারি খরচ বেশিরভাগটাই রোগীর আউট অফ পকেট এক্সপেন্ডিচার, নিজের পকেট থেকে খরচ করার অর্থ। তারা বিচার বিশ্লেষণ করে তারা দেখিয়েছিলেন যে এই খরচ, সরকারি খরচ যদি বাড়ানো হয়, বাড়িয়ে যদি 2017-র মধ্যে 2.5% অফ জিডিপি করা হয়, 2022-এর মধ্যে যদি 3% অফ জিডিপি করা হয়, তাহলে সেই টাকা দিয়ে তিনটে স্তরেরই, এই প্রাথমিক আমি যে স্তরগুলো বললাম, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, তিনটে স্তরেরই যে অত্যাবশ্যক যে পরিষেবাগুলো, এই অত্যাবশ্যক পরিষেবাগুলো সরকার তার খরচ বহন করতে পারবে, রোগীকে তার খরচ বহন করতে হবে না। তো যখন এটা হয়েছিল সেটা ছিল ইউএপি এর সময়, তারপরে 2014-তে সরকার বদল হয়েছে, 2014 থেকে এখনো অব্দি বিজেপির সরকার রয়েছে। এই সুপারিশগুলোতে কিন্তু এরকম একটা কার্ডের কথা বলা হয়েছিল। সেই কার্ডটার নাম কি? কার্ডটার নাম হচ্ছে হেলথ এন্টাইটেলমেন্ট কার্ড। প্রত্যেক দেশবাসীর একটা করে হেলথ এন্টাইটেলমেন্ট কার্ড। আমি আমার হেলথ এন্টারটেনমেন্ট কার্ড নিয়ে দিল্লি গেছি। দিল্লিতে ট্রেন থেকে নামতে গিয়ে আমার পা মচকে গেল। তো আমি হাসপাতালে গেলাম, আমার পা মচকানির চিকিৎসা সেটা ওই কার্ডটা দেখিয়ে বিনামূল্যে হলো। আমার বুকে ব্যথা হলো, আমার অ্যাঞ্জিওগ্রাম করতে হলো, তারপরে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস অপারেশন করতে হলো, তার খরচও ওই হেলথ এন্টারটেনমেন্ট কার্ড থেকে পাওয়া যাবে। এই সিস্টেমটা কিরকম? এই সিস্টেমটা হচ্ছে এরকম, যেখানে মানে ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেমটা হচ্ছে যে আমার অসুখ হলে আমি কোন ডাক্তারকে দেখাতে যাব সেটা আগে থেকে নির্দিষ্ট করে দেওয়া আছে, সেখানে আমার কোনো পয়সা লাগবে না। আমার কি ধরনের সমস্যা হলে ডাক্তার কি পরীক্ষা নিরীক্ষা করবেন সেটাও ঠিক করে দেওয়া আছে, কোত্থেকে করাবেন সেটাও বলে দেওয়া আছে, সেখানে আমার পয়সা লাগবে না। কি ধরনের সমস্যা হলে তিনি কোন ওষুধ দেবেন সেটা ঠিক করে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন। কোন অবস্থায় নিজের হাতে না রেখে স্পেশালিস্টকে পাঠাবেন সেটাও নির্ধারিত। কোনো ধাপেই আমার বড় পয়সা খরচ হবে না, সমস্তটা রাষ্ট্রের দায়িত্বে হবে। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাই সত্যিকারের বিকল্প। স্বাস্থ্যসাথী বলুন বা আয়ুষ্মান ভারত বলুন, এগুলো আসল বিকল্প নয়। আজকে আমরা যদি দেখি 2014-তে বিজেপি সরকার যখন এলো, বিজেপি সরকার ক্ষমতা আসার পরে প্রথমেই তারা 20% স্বাস্থ্য খাতে, তার আগে যে খরচ হতো তার থেকে 20% খরচ তারা কমিয়ে দেয়। গড়ে এখন জিডিপির 1% স্বাস্থ্য খাতে খরচ হয়। 2017-তে কিন্তু একটা জাতীয় স্বাস্থ্য নীতি প্রণীত হয়েছে, ন্যাশনাল হেলথ পলিসি। সেই হেলথ পলিসিতে ওই হাই লেভেল এক্সপার্ট গ্রুপের মতোই রেকমেন্ড করা হয়েছে যে জিডিপির 2.5% খরচ করা হবে। কিন্তু প্ল্যানিং কমিশনের জায়গায় যে নীতি আয়োগ আছে, নীতি আয়োগ বলছে যে সরকারের পক্ষে 1%-এর বেশি খরচ করা সম্ভব নয়। চিকিৎসা পরিষেবার ব্যবস্থাটাকে এই বেসরকারি যে স্বাস্থ্য বীমা কোম্পানি এবং বেসরকারি হাসপাতালগুলোর হাতে ছেড়ে দেওয়া। তো এইটাকে আমরা বিকল্প বলে মনে করতে পারি না। আজকে সরকার প্রিমিয়াম দেওয়ার জন্য যে খরচটা করছে, সেটা তো এই 1%-এর মধ্যে থেকে, সেটা যদি সেই প্রিমিয়াম না দিয়ে সে যদি তার নিজের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোকে সেই টাকা দিয়ে উন্নতি করতো, অথবা নিজের পরিকাঠামো তৈরি করতো, তাহলে সরকারি পরিকাঠামোতেই বিনামূল্যে পরিষেবা দেওয়া যেত। আমি যে বিকল্পের কথা বলবো সেটা এই বিকল্পের কথা। ধন্যবাদ আপনাকে। আপনি অনেকটা বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে করেছেন। আমরা জানলাম যে কেন্দ্রীয় সরকার যে সময়টার আপনি বললেন যে কথাটা, যেখানে আমাদের স্বাস্থ্য খাতে মাত্র 1 পয়েন্ট জিডিপির 1% খরচ হচ্ছে, সেখানে
আমাদের প্রতিরক্ষা খাতে সেখানে জিডিপির 7 কত শতাংশর বেশি খরচ হচ্ছে, কিন্তু সেখানে সেইটাকে খরচ করা যাচ্ছে, কিন্তু স্বাস্থ্য যেটা নাগরিকের জন্য অতি প্রয়োজনীয় একটা বিষয়, সেখানে সেই দিকটা নজরে আসছে না সরকারের। এবং আপনি একটা বিকল্পের কথা বললেন যে যেখানে কোনো বীমা নির্ভর চিকিৎসা ব্যবস্থা নয়, রাষ্ট্রই একজন নাগরিকের সমস্ত রকমের দায়িত্ব নেবেন, সেটাই কাম্য, এবং আপনি সেটা নিয়ে দীর্ঘ আলোচনাও করলেন। আমরা সামনের সপ্তাহে আবার মানে আমাদের অনুষ্ঠান আবার সামনের সপ্তাহে আসবে, কিন্তু আমরা অপেক্ষা করে থাকবো যে স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত এইটা কতটা মানে সাধারণ মানুষের জন্য কতটা উপযোগী হবে সেটা দেখার জন্য। যাই হোক, আজকে আমরা আমাদের অনুষ্ঠান একটা প্রশ্ন এসছে প্রশ্নতে জানতে চাইছেন যে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কি স্বাস্থ্য বেসরকারীকরণের চাবিকাঠি? এর জন্য কি সরকারি স্বাস্থ্য পরিকাঠামো আরো বঞ্চিত হচ্ছে? আসলে এর উত্তরটা অন্য মানে 1978-এ যে আলমাটা ডিক্লারেশনে আমাদের দেশ স্বাক্ষর করলেও 90 দশকের শুরুতে আমাদের দেশের সরকার বড় মাপের ঋণ নেয় আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার এবং বিশ্ব ব্যাংকের কাছ থেকে। বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের শর্ত মেনে তারা পরিষেবা ক্ষেত্র যেগুলো স্বাস্থ্য শিক্ষা সেগুলো থেকে সরে আসতে থাকে। মানে যদি বলেন শুরুটা হচ্ছে সেই সময় থেকে, মানে একদিকে সরকার স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে খরচ করছে না, অন্যদিকে সেই জায়গাটাকে ছেড়ে দেওয়া হচ্ছে বেসরকারি পুঁজির জন্য। তার অংশ এগুলো মানে আমরা যদি দেখি আজকে যে স্বাস্থ্য বীমার যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর বার্ষিক ব্যবসা বৃদ্ধির হার হচ্ছে 25%। এই 25%টা এই RSBY, স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত এরকম সরকার প্রিমিয়াম দেয় এরকম যে বীমা প্রকল্পগুলো, তার উপর ভিত্তি করে। আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে, আবার আমরা উপস্থিত থাকবো সামনের সপ্তাহে স্বাস্থ্যক্ষেত্রের কোনো সমস্যা নিয়ে। ততদিন পর্যন্ত নমস্কার।